প্রথমবারই তো আপনি নির্বাচনের মাঠে নামছেন, অনেকেই বলছে যে নির্বাচন নিয়ে অনেকে শঙ্কা আছে যে নির্বাচন হবে কিনা, আদৌ নির্বাচন নাকি হবে না, এবং আমরা সোশ্যাল মিডিয়ায় প্রচার হতেও দেখি যে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনাই নাকি দেখছেন না অনেকে। আপনার কাছে কি মনে হয়, কোনো শঙ্কা দেখছেন আমরা আপনি? যদি স্বাভাবিকভাবে দেখি যে নির্বাচনটা না হলে সুবিধা কার, নির্বাচনটা না হলে একমাত্র সুবিধা ফ্যাসিস্ট আওয়ামী লীগের। কারণ হচ্ছে তারা চাইবে যে এই নির্বাচনটা পিছিয়ে যাওয়ার মধ্য দিয়ে অন্যান্য দলগুলোর মধ্যে একটা পলিটিক্যাল ক্যাওয়াস তৈরি করা। ক্যাওয়াস হলে পরে এরপরে দেশে একটা অস্থিতিশীল পর্যায়ে তৈরি যদি হয়, এরপর তারা একটা 1-11 তৈরি করা, অথবা এমন একটা সরকার বসানো যেই সরকারটা 6 মাস 1 বছর সময় নিয়ে আওয়ামী লীগকে নিয়ে বা একটা গুড আওয়ামী লীগ তৈরি করে একটা নির্বাচন দিবে। তো এছাড়া ধরেন যারা বাংলাদেশপন্থী দল আছে, এখানে কারো হতে পারে 1 মাস 2 মাস আগে পরের ইস্যু থাকতে পারে, এইটা ইস্যু হতে পারে কারোর জন্য, একটু আগাতে পারে বা আগাতে পারে, এক সপ্তাহ পিছাতে পারে, এগুলো কোনো ইস্যু না। কিন্তু নির্বাচন হবে না বা লাগবে না, আমাদের দেশের এখন স্থিতিশীলতার জন্য নির্বাচন অত্যন্ত জরুরি। এবং আমরা যেটা বুঝি, গভর্নমেন্টের তরফে একটা ভীষণ আন্তরিক চেষ্টা আছে যে তারা খুব সুন্দর একটা নির্বাচন দিতে চায়, এবং আমার ধারণা ইলেকশন ইনশাল্লাহ অন টাইম হয়ে যাবে। এখন কোনো একটা ইমার্জেন্সি কারণে যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে পরে হয়, ওটা ভিন্ন আলাপ, কিন্তু আই থিঙ্ক অবশ্যই নির্বাচন হতেই হবে। এটা নির্বাচন না হলে আমাদের জন্য অনেক ক্ষতি হয়ে যাবে। নির্বাচন তো অবশ্যই হবে, এবং আমরা দেখতে পাচ্ছি যে দলগুলোর মধ্যে কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমি আপনার আসনের দিকে নজর দেবো, তার আগে একটা ব্যাপার বলতে চাই যে বিভিন্ন দল তো আসলে প্রার্থী ঘোষণা করছে, বড় বড় দল সহ সবগুলো দলই, স্বতন্ত্র প্রার্থীরাও কিন্তু অলরেডি মাঠে নেমে গেছে। এই যে প্রার্থী ঘোষণা করেছে বড় দলগুলো, আপনার পর্যবেক্ষণে এই প্রার্থিতা ঘোষণাগুলো আপনি কেমনভাবে দেখছেন? আপনার কাছে মনে হচ্ছে যে বড় দলগুলো ভালোভাবে প্রার্থী দিচ্ছে এবার? না, এখানে একটা ক্রাইসিস, দেখেন ক্রাইসিসটা কি, যেমন আমাদের একটা প্রত্যাশা ছিল যে আপনি যতই বলেন যে মুরব্বীদের অবশ্যই আমরা সম্মান করি, ভালোবাসি, কিন্তু এই যে ঐতিহাসিক একটা গণ অভ্যুত্থান, যার ফলে আমাদের মুরব্বীরা প্রত্যেকটা দলের তারা এখন নির্বাচন করতে পারছেন, কথা বলতে পারছেন সুন্দর করে, কিন্তু এই গণ অভ্যুত্থানটা তো হয়েছে মূলত তরুণদের হাত ধরে, তরুণদের নেতৃত্বে। অবশ্যই ধরেন আমি আমার পরিবারের যদি তরুণ হই, আমার পিছনে আবার বাবা মা আত্মীয় স্বজন দাঁড়িয়েছে, কিন্তু শুরুটা করেছে কিন্তু প্রত্যেক ঘরের তরুণ। যেই ঘরের 9-এর বাচ্চাটা বের হয়ে এসেছে একটা বটি হাতে, তাকে সেফগার্ড দেওয়ার জন্য তার বাবা মা চলে এসেছে রাস্তায়। নট নেসেসারিলি তার বাবা মা আগে এসেছে তারপর বাচ্চাটা এসেছে, সেটা না। আমরা প্রত্যাশা করেছিলাম প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে একটা বড় অংশের তরুণদেরকে এবার অগ্রাধিকার অথবা ধরেন তাদেরকে নমিনেশন দেয়া, কিন্তু সেটা খুবই কম। ধরেন ইভেন আর একটা চিন্তা দেখেছিলাম, আমরা প্রত্যাশা করেছিলাম নারী। দেখেন সবাই কিন্তু এই যে নারীর রাজনীতি, নারীর ক্ষমতায়ন, এটা নিয়ে কথা কিন্তু বলার সময় সবাই বলে, কিন্তু বাংলাদেশের যে এখন বড় রাজনৈতিক দল, আমি কোনো নাম ধরে বলছি না, আপনি বলেন তো 300 আসনের মধ্যে কয়টা রাজনৈতিক দল সরাসরি নারীদেরকে নমিনেশন দিয়েছে? তো এই কথাটা না বলে তারা বরং বলতে চাই কি যে আমরা ওখানে নারী সংরক্ষিত আসন বাড়াবো। আপনি সংরক্ষিত নারী আসন যত বাড়াবেন তত আপনি নারীকে আরও আটকে রাখবেন, তাকে মূলধারায় কম্পিট করতে দিবেন না। কেন? আপনি বরং এই যে পুরুষের সাথে লড়ে আসবার মতো সক্ষমতা নারীর মধ্যে তৈরি হতে যদি আমি না দেই, সে লড়াই করবে কিভাবে? তো সেই হিসেবে আপনি দেখেন তো, আপনি নিজেও জানেন যে বাংলাদেশের যে বড় দলগুলো 300-র মধ্যে ঠিক কয়জন নারী প্রার্থী দিতে পেরেছেন? এত প্রার্থীর মধ্যে কয়জন তরুণ, একদম ওরকম তরুণ, আপনি ধরেন 30 বছর বয়স, 30 থেকে 35 এরকম কয়জন আছে? খুব কম। আমরা প্রত্যাশা করেছিলাম এটা হলে বেশি ভালো হতো।